নমস্কার। আজকের ভিডিওয় আমরা শুনব ক্রিস্টোফার মার্লোর লেখা একটি কালজয়ী নাটক ডক্টর ফস্টাস। ক্রিস্টোফার মার্লোর জন্ম 1564 সালে ও মৃত্যু 1593 সালে। তিনি একজন বিখ্যাত নাট্যকার, কবি ও অনুবাদক ছিলেন। উইলিয়াম শেক্সপিয়ার মার্লোর দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। মার্লো তার নাটকে ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহারের জন্য বিশ্ববিখ্যাত। তাঁর লেখা কয়েকটি বিখ্যাত নাটক হল ট্যাম্বারলেইন দ্য গ্রেট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, ডক্টর ফস্টাস, ডিডো কুইন অফ কার্থেজ ইত্যাদি। আজকে আমরা আলোচনা করব তাঁর লেখা অন্যতম বিখ্যাত নাটক ডক্টর ফস্টাস, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অব দ্য লাইফ অ্যান্ড ডেথ অব ডক্টর ফস্টাস, যা ডক্টর ফস্টাস নামেই সুপরিচিত। একজন জার্মান স্কলারের কাহিনী শোনাই। এই জার্মান স্কলার তার আত্মা শয়তানের কাছে বিক্রয় করেন কিছু শয়তানি শক্তি পাওয়ার লোভে। নাটকটি 1594 সালে প্রথম মঞ্চস্থ করা হয়। নাটকটি আমাদেরকে ডক্টর ফস্টাসের উত্থান ও পতনকে দেখায়, যা লুসিফার ও মেফিস্টোফিলিসের সহায়তায় ঘটে। ইংরেজি সাহিত্যে ডক্টর ফস্টাস একটি অন্যতম বিশ্ববিখ্যাত নাটক। নাটকটির দুটি ভার্সন উপলব্ধ আছে, এ ভার্সন এবং বি ভার্সন। চলো এবার শুনে নিই আমরা এই নাটকের সারাংশ। নাটকের শুরুতেই মঞ্চে কোরাস এসে ব্যাখ্যা করে যে ফস্টাসের জন্ম নিম্ন মধ্যবিত্ত পরিবারে, তবুও সে খুব তাড়াতাড়ি ইউনিভার্সিটি অফ উইটেনবার্গ থেকে থিওলজিতে ডক্টরেট উপাধি লাভ করেছে। পড়াশোনার আর বিশেষ কিছু না পেয়ে সে এবার কালা জাদুবিদ্যার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। নাটকের প্রথম দৃশ্যে আমরা দেখতে পাই ফস্টাস তার বিরক্তি ও অধৈর্য প্রকাশ করে জ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে। সে সিদ্ধান্ত নেয় যে কেবলমাত্র জাদুবিদ্যা শেখাটাই উপযুক্ত হবে তার পক্ষে। সে তার কাজের লোক ওয়াগনারকে ডেকে বলে জাদুকর ভ্যালডেস ও কর্নেলিয়াসকে ডেকে আনতে। এই দুইজন ফস্টাসকে কিছুদিন জাদুবিদ্যা শেখাচ্ছিল। ওয়াগনার চলে যায়, ফস্টাস অপেক্ষা করতে আরম্ভ করে। এমন সময় একটি গুড অ্যাঞ্জেল প্রকট হয় এবং ফস্টাসকে এই জাদুবিদ্যার পথ অনুসরণ করতে বারণ করে। গুড অ্যাঞ্জেল অদৃশ্য হওয়ার পরেই একটি ব্যাড অ্যাঞ্জেল প্রকট হয় এবং তাকে জাদুবিদ্যা শিখতে উৎসাহিত করে। ভ্যালডেস ও কর্নেলিয়াস ফিরে এসে বলে যে ফস্টাস যদি জাদুবিদ্যা শেখে তাহলে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করা যাবে। যখন ফস্টাসের রাতের খাবার টেবিলে ম্যাজিশিয়ানসদের সাথে থাকার কথা, তখন সে ভ্যালডিস ও কর্নেলিয়াসের সাথে ব্যস্ত থাকে। দুজন স্কলার এটা লক্ষ্য করে। ওয়াগনার তাদেরকে জানায় যে ফস্টাস ভ্যালডেস ও কর্নেলিয়াসের সাথে ব্যস্ত আছে। স্কলার্সরা চিন্তিত হয়ে পড়ে যে তাহলে নিশ্চয়ই ওই দুইজন ম্যাজিশিয়ানস ফস্টাসকে বিপথে নিয়ে যাবে, ও তারা সিদ্ধান্ত নেয় যে খবরটা ইউনিভার্সিটির রেক্টরকে জানাতে হবে। এদিকে ফস্টাস জাদুবিদ্যা শিখে একটি শয়তানকে প্রকট করানোর চেষ্টা করে। মেফিস্টোফিলিস উপস্থিত হয়। ফস্টাস ভাবে যে সে তাকে প্রকট করিয়েছে, কিন্তু মেফিস্টোফিলিস বলে যে সে তার নিজের ইচ্ছায় প্রকট হয়েছে। সে বলে যে সে লুসিফারের কাজ করে এবং কেবলমাত্র লুসিফারেরই কথা শোনে। ফস্টাস তখন তাকে বলে লুসিফারের সাথে কথা বলে ফিরে আসতে। সে তাকে লুসিফার ও নরকের ব্যাপারে অনেক প্রশ্ন করে। এর পরের সিনটি একটি কমিক সিন, যেখানে ওয়াগনার দুজন শয়তানকে ডাকে ও তাদের সাহায্যে সে ক্লাউনকে ভয় দেখায় ও তার নিজের কাজ করিয়ে নেয়। এদিকে মেফিস্টোফিলিস ফিরে আসে এবং ডক্টর ফস্টাস তার নিজের রক্ত দিয়ে সহি করে একটি কন্ট্রাক্ট করে নেয়। মেফিস্টোফিলিস 24 বছর ডক্টর ফস্টাসের কাজ করবে এবং তারপরে লুসিফার ডক্টর ফস্টাসের শরীর ও আত্মা উভয়কেই নিয়ে চলে যাবে। যখন কন্ট্রাক্টটি সহি হয়ে যায় তখন ডক্টর ফস্টাস তার জন্য একটি স্ত্রী এনে দেওয়ার আদেশ দেয়, কিন্তু মেফিস্টোফিলিস আনতে অস্বীকার করে। সে বলে ম্যারেজ ইজ বাট এ সেরেমোনিয়াল টয়। ফস্টাস একটি বইয়ের দাবি করে এবং মেফিস্টোফিলিস তাকে একটি বই এনে দেয়। ফস্টাস এবার দোটানায় পড়ে যায় ও ঈশ্বরের কথা ভাবতে আরম্ভ করে। গুড অ্যাঞ্জেল ও ব্যাড অ্যাঞ্জেল আবার তাকে দেখা দেয়। লুসিফার এবার প্রকট হয় এবং তাকে তার কন্ট্রাক্টের কথা মনে করিয়ে দেয় এবং 7 ডেডলি সিনস দেখিয়ে তার মনোরঞ্জন করে। ফস্টাস ও মেফিস্টোফিলিস এরপর ইউরোপ ভ্রমণে যায়। তারা রোমে পৌঁছায়। সেখানে তারা পোপকে বিরক্ত করে মজা পায়। ফস্টাসকে রোমান সম্রাটের কোর্টে ডাকা হয়, যেখানে ফস্টাস ও মেফিস্টোফিলিস মিলে আলেকজান্ডার দ্য গ্রেট ও তাঁর প্যারামোরকে প্রকট করায়। ফস্টাসের পর একজন ঘোড়া বিক্রেতার উপর জাদুর প্রয়োগ করে। ফস্টাস এবং মেফিস্টোফিলিস তারপরে ডিউক ও ডাচেস অব ভ্যান হল্টের জাদুর প্রদর্শনী করে। নাটকটির এ খণ্ডে রোমান এম্পেরার ডক্টর ফস্টাসকে থেমে যেতে বলেন এবং ফস্টাস থেমে যায়,
কিন্তু নাটকটির বি ভার্সনে ফস্টাস থামে না এবং দীর্ঘ সিনের পরে নাইট ও তার বন্ধুরা ফস্টাসকে অ্যাটাক করে এবং তাদের সকলের মাথায় সিং গজিয়ে ওঠে। যখন ফস্টাসের 24 বছর প্রায় শেষ হতে চলেছে তখন সে তার সমস্ত কিছু ওয়াগনারকে দিয়ে দেয়। সে তার কিছু ছাত্রদের অনুরোধে হেলেন অফ ট্রয়কে প্রকট করায়। যেই মাত্র সে অনুশোচনা করতে যায় তার লুসিফারের করা কন্ট্রাক্টের কথা মনে পড়ে যায় এবং সে মেফিস্টোফিলিসকে বলে যে হেলেনকে সে তার প্রেমিকা করতে চায়। নাটকের শেষ সিনে সে স্কলার্সদের বলে যে সে তার আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। স্কলার্সদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা সত্ত্বেও শয়তান হাজির হয় ও ফস্টাসকে সঙ্গে নিয়ে চলে যায়। নাটকটির সারাংশটি আমরা শুনলাম। চলো এবার শুনে নেওয়া যাক এই নাটকের কয়েকটি উল্লেখযোগ্য থিম। লেখক এই নাটকে খুব সুন্দরভাবে রিলিজিয়ানের থিমটিকে মেলে ধরেছেন। ধর্ম এই নাটকের কেন্দ্রীয় থিম। ডক্টর ফস্টাসের চরিত্রের মাধ্যমে ধর্মীয় বিশ্বাস ও পার্থিব জগতের জ্ঞানের দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। নাটকটি আমাদেরকে ধর্মীয় ধ্যান ধারণা ও পার্থিব জগতের জ্ঞান ও ক্ষমতাকে দেখায়। নাটকটি গভীরভাবে খ্রিস্টান ধর্মতত্ত্বকে তুলে ধরে হেভেন, হেল, ডেভিলস ও বিবলিক্যাল চরিত্রদের মাধ্যমে। ম্যাজিক এই নাটকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ থিম। ফস্টাস যখন লজিক, সায়েন্স এবং থিওলজিতে সন্তুষ্ট হতে পারে না তখন সে কালা জাদুর প্রতি আকৃষ্ট হয়। নাটকের বিখ্যাত লাইন "ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড 1,000 শিপস অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম" এটি ফস্টাস বলে যখন সে হেলেনকে দেখতে পায়, যদিও একটি শয়তান হেলেনের রূপ ধারণ করেছিল। ফেট এই নাটকের অন্যতম আরেকটি উল্লেখযোগ্য থিম। স্কলার্সদের বহুবার সতর্কতা দেওয়া সত্ত্বেও ফস্টাস তার কালা জাদুর পথেই চলতে থাকে। নাটকের একদম শেষের দিকে যখন ফস্টাসের এগ্রিমেন্ট শেষ হয় তখন ফস্টাস ঈশ্বরের করুণা প্রার্থনা করে, কিন্তু শেষমেশ তার প্রার্থনায় ঈশ্বর সাড়া দেন না, কারণ সে অভিশপ্ত হয়ে পড়েছিল। তার চয়েস অফ নেক্রোম্যান্সি ইররিভার্সিবল ছিল, এটা তাকেই প্রকাশ করে। তাহলে আজকের ভিডিওয় আমরা আলোচনা করলাম ডক্টর ফস্টাস নাটকের সারাংশটি এবং ব্যবহৃত এই নাটকে কয়েকটি থিমের। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।